আপনি যদি কখনো শুনে থাকেন গহীন বনের মধ্যে হারিয়ে যাওয়া কোনো জীবনের গল্প, কিংবা যদি নিতে চান সমুদ্রের বিস্তীর্ণ জলরাশির বুক চিরে ছুটে বেড়ানোর এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, তাহলে এই যাত্রা আপনারই জন্য। আজ আমি এসেছি এই পৃথিবীর এমন এক জায়গায় যার চারপাশেই আপনি এক অন্য ধরনের অনুভূতি পাবেন। এখানে আকাশের উত্তাপ যেমন আপনার চামড়া পুড়িয়ে দেবে, ঠিক তেমনি সাঁতার না জেনে এখানে আসাটাও খুবই বিপদের। সাগরের অসীম জলরাশির মধ্য দিয়ে এভাবেই আমি গিয়েছিলাম এমন এক রহস্যময় পুরনো গুহায়, আজও যার কুল কিনারা খুঁজে পায়নি ভূতত্ত্ববিদরা। আমরা এখন একটি গুহার ভেতর দিয়ে যাচ্ছি, খুবই অন্ধকার। হ্যাঁ, এটি আন্দামান সাগর। এখানে আছে ক্যালসিয়াম কার্বনেটে ভরা পাথুরে পাহাড়, রয়েছে প্রাচীন গুহা, ঝর্ণা, রেইন ফরেস্ট আর রহস্যে ঘেরা জনপদ। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি দেখতে যাচ্ছেন প্রায় ৩৮ কোটি বছরের পুরনো পাথরের গায়ে জড়ানো ইতিহাস, ম্যানগ্রোভের শ্বাসমূল, আর পেতে যাচ্ছেন বন্য প্রাণীর সঙ্গে ঘনিষ্ঠ সাক্ষাৎ। এটা ল্যাঙ্কাউই, মালয়েশিয়ার পর্যটন স্বর্গ। এটি এমন এক জায়গা যারা এখানে আসেন না তাদের মালয়েশিয়া ভ্রমণই অপূর্ণ থেকে যায়। আজ আমরা এখানকার কিলিম জিও ফরেস্টের গোপন রহস্য উন্মোচন করতে যাচ্ছি। এটি একটি ম্যানগ্রোভ ট্যুর, যা শুরু হবে নীল জলরাশির শান্ত ঢেউয়ে ছুটে বেড়ানোর মধ্য দিয়ে, আর শেষ হবে প্রকৃতির নিঃশব্দ গভীরে। আর আমাদের এই রোমাঞ্চকর যাত্রা শুরু হবে এখানকার কিলিম জিও ফরেস্ট পার্কের জেটি পয়েন্ট থেকে। আমাদের আজকের জার্নিটা শুরু হচ্ছে মূলত এখান থেকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি জেটি পয়েন্ট, অর্থাৎ এখান থেকে যে স্পিড বোটগুলো ছাড়বে সেই পয়েন্টে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে আশপাশে সব জায়গাতেই দেখতে পাচ্ছেন অসংখ্য স্পিড বোট রাখা হয়েছে জলের উপরে। হ্যাঁ দর্শক, চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই ছিমছাম স্পিড বোটগুলোই আপনাকে নিয়ে যাবে এক অজানা দুনিয়ায়। তবে এখানে আসতে হলে আপনাকে অবশ্যই টাইম মেনটেন করতে হবে, আর সময় মতো কাটতে হবে টিকিট। এই জার্নিটা করার জন্য এখানে অর্থাৎ ল্যাঙ্কাউইর বিভিন্ন পয়েন্টে মোড়ে মোড়েই দোকান রয়েছে, যেখানে এই ধরনের ট্যুরের প্যাকেজ পাওয়া যায়। তারা প্যাকেজ সেল করে, অন্য পেশার পাশাপাশি এই প্যাকেজগুলো তারা সেল করে দোকানে বসে। যারা এই দ্বীপে ঘুরতে আসতে চান তাদেরকে যে ওই সকল দোকান থেকে প্যাকেজ কনফার্ম করতে হবে, নিতে হবে, বিষয়টি কিন্তু মোটেও সেরকম নয়। এখানে এসেও বুকিং করা যায়। সুবিধা হচ্ছে ওই ল্যাঙ্কাউই দ্বীপের যে দোকানগুলো রয়েছে ওখান থেকেই বুকিং করে আসাটাই সুবিধা। আমরাও ওই দোকানগুলো থেকেই অগ্রিম যে বুকিং সেটি করে তারপরেই এখানে এসেছি। তবে এই সমুদ্র ভ্রমণে আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই সঙ্গে খাবার নিয়ে আসবেন, নিজের জন্য নয় বরং পাখি আর মাছের জন্য। কেননা এই যাত্রায় আপনি এমন কিছু পয়েন্ট পাবেন যেখানে মাছ আপনার হাতে এসে খাবার চাইবে, কখনো বা আপনার হাতের খাবার ছুঁ মেরে নিয়ে যাবে প্রকৃতির রাজ ঈগল। দেখুন, গাইড সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। আজ আপনি যা দেখবেন তা শুধু চোখে নয়, হৃদয়ে গেঁথে থাকবে অনেক দিন। তবে অবশ্যই লাইফ জ্যাকেটটা পরবেন। I want everybody use your life jacket. গাইডের নানান নির্দেশনার পর শুরু হলো আমাদের যাত্রা। আমাদের এই জলযান এগিয়ে যায় সরু জলপথে, আর দুপাশে একের পর এক চোখের সামনে দোলা দিতে শুরু করে প্রকৃতির অপার সৌন্দর্য।
এভাবে ভেসে চলতে চলতে পাশের ম্যানগ্রোভ বনের দিকে যখন চোখ যাচ্ছিল তখন মনে হচ্ছিল পুরো বনটাই জলের উপর যেন ভেসে আছে। পাখির ডাক, পাতার খসখস শব্দ আর মাঝে মাঝে পানির ছিটা, চারপাশটা যেন এক জীবন্ত ছবির মতো হয়ে ওঠে। এটা আন্দামান সাগরে ভেসে থাকা ম্যানগ্রোভ বন। তবে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কিন্তু রয়েছে আমাদের বাংলায়, বাংলাদেশ আর ভারতের বিস্তীর্ণ উপকূল জুড়ে। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভকে বলা হয় প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। সাইক্লোন আর জলোচ্ছ্বাস থেকে এই বন ভূমিকে যেভাবে রক্ষা করে তা আর কেউ পারে না। মালয়েশিয়ার এই ল্যাঙ্কাউই দ্বীপে ছড়িয়ে থাকা এই ম্যানগ্রোভ বনও এর ব্যতিক্রম নয়। এখানকার প্রতিটি গাছ এক একটি শতাব্দীর সাক্ষী। দূরে দেখা যাচ্ছে কুল কিনারাহীন আন্দামান সাগরের মূল অংশ, ওটাই গভীর সমুদ্র। তবে এখানকার এই নীল জলরাশির উপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ছুটে চলার সময় আপনার শরীরে এক আলাদা অনুভূতি হবে। বিশেষ করে ঢেউয়ের ধাক্কায় যখন আপনার বোট লাফাতে শুরু করবে তখন আপনি রীতিমতো ভয় পেয়ে যাবেন। মনে হবে হয়তো এখনই উল্টে যাবে। আর দ্রুত গতিতে যাওয়ার মুহূর্তে যখন পাথুরে পাহাড়ের কোল ঘেঁষে ছুটতে থাকবেন তখন মনে হবে হয়তো এখনই পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তবে ভয়ের কিছু নেই। পর্যটকদের রোমাঞ্চিত করার উদ্দেশ্যেই মূলত স্পিডবোটগুলো এভাবে চালানো হয় এখানে। কি দারুণ দেখুন চারপাশ, কত সুন্দর, পৃথিবী কত সুন্দর। তবে এভাবে ছুটতে ছুটতে আমরা পৌঁছে যাই এখানকার ফিশিং পয়েন্টে। এটাই আমাদের প্রথম যাত্রা বিরতি। দারুণ একটি জায়গা। এখানে মাছের খাবার যদি আপনি দেন, পানিতে হাত দিয়ে যদি খাবার বাড়ায় দেন, মাছের ঝাঁক চলে আসছে। একটি দুটি নয়, হাজার হাজার। শুধু মাছকে খাওয়ানোর বিষয়টিই নয়, এখানে সমুদ্রের তলদেশে কি আছে সেটিও দেখার ব্যবস্থা রয়েছে। বিশাল সাগরের এক কোণে এ যেন এক মাছের রাজ্য। কত ধরনের মাছ যে রয়েছে তার অন্ত নেই। রঙিন আর ছোট চটপটে মাছগুলো একেবারে হাতের উপর এসে খাবার খায়। এ এক অসাধারণ মুহূর্ত যা প্রকৃতিকে ছুঁয়ে দেখার আলাদা অভিজ্ঞতা এনে দেয়। দর্শক দেখুন, এই মানুষটা তার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে। তো তার ফ্যামিলির অন্য সদস্যদের কাছে মাছের ঝাঁক পৌঁছে দেওয়ার জন্য ইনি ওখানে যারা আছে তাদের কাছে যে মাছের খাবার হিসেবে যে পাউরুটি সেটি ফেলে দিচ্ছে। যেখানে ফেলে দিচ্ছে সেখানে মাছের ঝাঁক চলে যাচ্ছে। আর তাকে আবার বোকা বানানোর জন্য ওই যে বোটের ভেতর থেকে আরেকজন তার দিকে আবার ফেলছে। ওই যে দেখুন, ওখানে ফেললো এবং তার কাছে চলে আসছে। আর মাছের ঝাঁক চলে আসা মানে মাছ কিন্তু ছোট ছোট কামড় দেয় আর কি। যারা এই মাছের কামড়ের অভিজ্ঞতা নেই তাদের কাছে কিন্তু একটা আতঙ্কের বিষয়। এভাবে মাছের রাজ্যে কিছুটা সময় কাটানোর পর আমরা আবারও ছুটতে শুরু করলাম। তবে এখানকার তপ্ত রোদ আমাকে রীতিমতো পুড়িয়ে দিয়েছে। এরপরও এখানকার এই বিস্তীর্ণ জলরাশির মাঝে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো দারুণভাবে মুগ্ধ করেছে আমার মন। সাগরের মধ্যে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় সি স্ট্যাক।
সাধারণত সাগরের মধ্যে উঁচু এবং খাড়া একাকী দাঁড়িয়ে থাকা পাথুরে পাহাড়কে বলা হয় সি স্ট্যাক, আর যে পাহাড় কিছুটা বিস্তৃত বা দ্বীপের মতো সেগুলোকে বলা হয় আইলেট। এই পাহাড়গুলো সাধারণত সমুদ্র তীরবর্তী ক্ষয়প্রাপ্ত ক্লিফ, যা কোটি কোটি বছর ধরে সাগরের তরঙ্গের ক্রমাগত আঘাতে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আজ একাকী এভাবে দাঁড়িয়ে আছে। এই পাহাড়গুলো এক একটি রীতিমতো ক্যালসিয়াম কার্বনেটের আধার। 2007 সালে ইউনেস্কো ল্যাঙ্কাউই গ্লোবাল জিও পার্ক হিসেবে এই পাহাড় সহ এখানকার জীববৈচিত্র্যকে স্বীকৃতি দিয়েছে। বৃষ্টির পানি আর কার্বন ডাই অক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যা ধীরে ধীরে ক্যালসিয়াম কার্বনেটের এই পাহাড়গুলোকে ক্ষয় করে, আর এভাবেই হাজার হাজার বছর ধরে ক্ষয়প্রাপ্ত হতে হতে এসব পাহাড়ের মাঝে সৃষ্টি হয় গুহা। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি তেমনি এক গুহায়। এই যে কাঠের চিকন সেতুটি দেখতে পাচ্ছেন, ওটাই গুহার ভেতরে প্রবেশের পথ, কিন্তু জোয়ারের পানি সেই পথ ডুবিয়ে দিয়েছে, তাই ভেতরে যাওয়ার জন্য আলাদা পথ বেছে নিতে হবে। এই গুহার নাম কেলুয়ার। মালয় ভাষায় কেলুয়ার অর্থ বাদুড়। এর মানে হলো এখানে হাজার হাজার বাদুড় বাস করে, তাই সেখানে যাওয়া যে খুব একটা সহজ হবে না বিষয়টি বোঝাই যাচ্ছে। জনপ্রতি মাত্র 2 টাকার টিকিট, আর সময় দিয়েছে 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যেই আমাদের পরিদর্শন করতে হবে সবকিছু। ভেতরে ঢুকতেই বাতাস বদলে যায়, ঠান্ডা, আর্দ্র আর গা ছমছমে পরিবেশ। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর বাদুড়ের গন্ধ। খুবই অন্ধকার আর বিশাল বড় বড় পাথর। পাথরের মাঝখান দিয়ে একটি পথ, সেই পথ দিয়ে অতিক্রম করছি। কোনো কিছুই সামনে তেমন কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু রাস্তাটি খুবই ভয়ঙ্কর। এখানকার চারপাশেই শত শত বাদুড় ঝুলে থাকতে দেখবেন, তবে সন্ধ্যা হলে বাদুড়ের এই সংখ্যা কয়েক হাজারে পৌঁছে যায়। আর চারপাশে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স প্রায় 38 কোটি বছর। এই পাথরগুলোই ধীরে ধীরে ক্ষয় হয়ে গুহায় পরিণত হয়েছে, আর গুহায় পরিণত হতে সময় লেগেছে কমপক্ষে 2 থেকে 2.5 কোটি বছর। আর এ কারণে এখানে শুধু পর্যটকরাই নয়, বরং গোটা দুনিয়া থেকে ছুটে আসেন পৃথিবীর বড় বড় ভূতত্ত্ববিদ আর বিজ্ঞানীরা। ভ্রমণের এ পর্যায়ে আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তাই আমাদের বোট এবার ছুটতে শুরু করলো খাবারের সন্ধানে। সমুদ্রের মধ্যে দারুণ একটি খাবারের জায়গা রয়েছে, তবে সেখানে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম এখানকার ঈগল পয়েন্টে। হ্যাঁ দর্শক, এটা এখানকার ঈগল পয়েন্ট। পর্যটকবাহী বোটগুলো যখনই এখানে এসে পৌঁছায়, তখনই চারপাশ থেকে ছুটে আসে ঈগলের ঝাঁক। এটা ঈগলদেরই থাকার জায়গা। বনের এই অংশে ওরাই রাজা। এখানেও আপনি যদি খাবার হাতে নিয়ে বসে থাকেন, তাহলে আপনার হাত থেকে ঈগলের দল ছুঁ মেরে তা নিয়ে যাবে। এ এক দারুণ অভিজ্ঞতা। এ পর্যায়ে আমরা এখন বনের ঠিক মাঝ বরাবর আছি। দুই পাশেই বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, আর মাঝখান দিয়ে চলে গেছে আঁকা বাঁকা জলপথ। তবে এটা কোনো নদী নয়, সাগর। এখানে একটি নদীও নেই।
চারপাশে যা কিছুই দেখবেন সবই সাগর। এখানকার এই আঁকাবাঁকা পথে ভেসে চলাও দারুণ এক রোমাঞ্চকর বটে। মনে হবে এই বুঝি উল্টে গেল বোট। এভাবে চলতে চলতে আমরা এখন পৌঁছে গেছি এখানকার মাঙ্কি পয়েন্টে। এখানে দুপাশেই দলে দলে বানর রয়েছে, একটি দুটি নয়, কয়েক হাজার বানর রয়েছে এখানে। তবে এখানকার প্রতিটি বানরই পর্যটকের ওপর সজাগ দৃষ্টি রাখে, তাই ভুল করেও এখানে কোনো খাবার ছুঁড়ে মারবেন না, এমনকি পানির বোতলও বের করবেন না, তাহলে খাবার ভেবে পুরো বানরের দল আপনার নৌযানে চলে আসতে পারে। আর এ কারণে খাবার, ব্যাগ, ক্যামেরা, পানির বোতল সব কিছুই এখানে সাবধানে রাখতে হবে। আর এগুলো দেখার পর আমরা সোজা চলে যাই খাবারের জায়গায়। এই যে ভাসমান ঘরটি দেখতে পাচ্ছেন, এটাই এখানকার রেস্টুরেন্ট। এই সাগরের মধ্যে এরকম একটি সুন্দর পানিতে ডুবুডুবু রেস্টুরেন্ট পাবো কখনোই কল্পনা করিনি। আমি ভেবেছিলাম কোনো দ্বীপের মধ্যে হয়তো রেস্টুরেন্ট, কিন্তু এরকম মাঝ সমুদ্রে রেস্টুরেন্ট পাবো আমি ভাবিনি। দর্শনার্থীরা তাদের বোট থেকে নেমে রেস্টুরেন্টে যাচ্ছেন খাওয়া দাওয়া করার জন্য, কিংবা যাদের টয়লেট প্রয়োজন টয়লেটের ব্যবস্থাও এখানে রয়েছে। সমুদ্র যাত্রার প্রখর তাপ আমাকে কি পরিমাণ পুড়িয়ে দিয়েছে তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। তবে এই ক্লান্তি দূর করার জন্য আমাদের এই খাবারের সাথে দেওয়া হয়েছে ঠান্ডা পানীয়। এখানকার এই খাবার আমাদের কিনে খেতে হয়নি, এটা প্যাকেজের আওতাভুক্ত। এই ম্যানগ্রোভ ট্যুরের জন্য এখানে অনেক ধরনের প্যাকেজ রয়েছে। প্রতিটি প্যাকেজের আলাদা আলাদা যেমন মূল্য রয়েছে, ঠিক তেমনি আলাদা আলাদা সুযোগ সুবিধাও রয়েছে, যা আমি ডিসক্রিপশন বক্সে বিস্তারিতভাবে লিখে দিয়েছি। এখানে শুধু খাবারই নয়, বরং বিশেষ নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে নানা প্রজাতির সামুদ্রিক মাছ। একটু খাবার ছিটিয়ে দিলেই যা দেখা যায়। খাবার খাওয়ার পর আমরা আবারও যাত্রা শুরু করি। এবার আমরা যাচ্ছি এখানকার এক গোপন সৈকতে। চলতে চলতে হঠাৎই আমাদের সামনে পড়ে যায় আরও এক রহস্যময় গুহা, ক্রোকোডাইল কেভ বা কুমিরের গুহা। স্থানীয়রা বিশ্বাস করে একসময় এই গুহায় সত্যি সত্যি কুমির বাস করত, আর এ কারণেই এই গুহার নাম কুমিরের গুহা। তবে আমাদের সঙ্গে থাকা এক ইউরোপিয়ান পর্যটক জানায় এই নামকরণ কুমির বসবাস করার জন্য হয়নি, বরং এই গুহার আকৃতি কুমিরের মতো। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের এই নিচের অংশটি কুমিরের মতো করে হা করে আছে, আর এ কারণেই এই গুহার নামকরণ করা হয়েছে ক্রোকোডাইল কেভ বা কুমিরের গুহা। আমরা মোটামুটি এই গুহার বেশ কাছাকাছি গিয়েছিলাম। জোয়ারের পানি না এলে এর ভেতর পর্যন্ত চলে যাওয়া যেত, কিন্তু জোয়ারের কারণে এখানকার জল উঁচু হয়ে গেছে, ফলে আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। তবে যতটুকুই চারপাশটা দেখেছি আমাদের চোখে একটি কুমিরও পড়েনি। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি জনমানবহীন পাহাড়ে ঘেরা এক গোপন সৈকতে। সমুদ্রের মাঝে একেবারে নিরিবিলি এমন এক সৈকত এখানে রয়েছে, যা আমার সত্যি সত্যি অজানা ছিল। নিরিবিলি এই সৈকতে আমাদের বোট থামার সঙ্গে সঙ্গেই পৃথিবীর নানা দেশ থেকে আসা আমার ভ্রমণ সঙ্গীরা
নেমে পড়ে সাগর জলে। এখানে মোটামুটি 30 মিনিট সময় দিয়েছে তারা, যদিও খাতা কলমে 30 মিনিট, কিন্তু আসলে বেশি সময় পাওয়া যাবে। এটি একটি বিচ এবং এই বিচে এসে আপনারা নিজের মতো করে সময় কাটাতে পারবেন অন্তত ঘন্টাখানেক, 40 মিনিট তো অনায়াসে। এখানে আপনারা গোসল করতে পারবেন। আমরা আসলে একটা জিনিস ভুল করেছি, সেটি হচ্ছে গোসলের জন্য আলাদা কাপড় সঙ্গে নিয়ে আসেনি, ফলে এখানে এই নীল জলরাশির মাঝে সাঁতার কাটতে পারছি না। সুতরাং এখানে যারা আপনারা আসবেন তারা অবশ্যই গোসল করার জন্য বা স্নান করার জন্য আলাদা পোশাক নিয়ে আসবেন, পাশাপাশি এই যে সানগ্লাসটা নিয়ে আসবেন, পারলে খুব ভালো হয় ক্যাপ সঙ্গে নিয়ে আসবেন, কারণ প্রচণ্ড রোদ, আর রোদের তাপমাত্রা এত বেশি যে অনায়াসে আপনার সানবার্ন যাকে বলে, আপনার চামড়া পুড়ে যাবে। এখানে হাঁটাহাঁটি থেকে শুরু করে গোসল, ছবি তোলা কিংবা নিঃশব্দে প্রকৃতির মাঝে নিজের মতো করে সময় কাটানো, সব কিছুরই সুযোগ রয়েছে। এখানকার নিঃশব্দ প্রকৃতি আপনার মনকে অবশ্যই দোলা দেবে। আর এভাবেই শেষ হয় মালয়েশিয়ার ভূস্বর্গ ল্যাঙ্কাউই দ্বীপের আমাদের এই রোমাঞ্চকর ভ্রমণ ম্যানগ্রোভ ট্যুর।